অনলাইনে পাসপোর্ট সেবা এই পোর্টালের মাধ্যমে পাসপোর্টের জন্য আপনি আবেদন করেছেন। তো আমরা জানি নির্ধারিত যে ডেট পাসপোর্ট সেবা ওয়েবসাইটের মাধ্যমে আমরা বুকিং করি সেই নির্ধারিত দিনেই আমাদেরকে ওই নির্দিষ্ট পাসপোর্ট সেবা কেন্দ্রে উপস্থিত হতে হয়। যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট এবং তার একটি করে জেরক্স সেট সহ বা অন্যান্য যে সমস্ত আবশ্যিক ডকুমেন্ট বলা হয় সেইগুলোকে নিয়ে হাজির হতে হয়। এবার অনেক ক্ষেত্রে এরকম ঘটনা দেখা যায় যে আপনার আবেদনের যে কোনো ধরনের ত্রুটির ক্ষেত্রে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বা নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন বা অন্যান্য যে কোনো কারণের জন্য ওই দিন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হলো না। যেমন আমার ক্ষেত্রেই হয়েছে। তো আমার ক্ষেত্রে কি অভিজ্ঞতা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আপনাদের এটি কাজে লাগতে পারে। তো যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে দেখি আমি সেই সমস্ত সাফিসিয়েন্ট ডকুমেন্ট নিয়ে আসিনি। এবং ওই একই সঙ্গে আরও একটি ঘটনা আমার সঙ্গে ঘটেছে। আমার মায়ের নামের বানানের যে টাইটেল সেই টাইটেলের বানানে সামান্য ভুল থাকার জন্য আমাকে রিজেক্ট করা হয়েছে। ফলে প্রথম দিনে ভেরিফিকেশন আমার কমপ্লিট হলো না। আমাকে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ফেরত পাঠানো হলো। বলা হলো এই ডকুমেন্টগুলো আপনাকে সংশোধন করে আনতে হবে, তার সঙ্গে কি কি করে আসতে হবে সেটাও বলা হলো, এবং আর কি কি ডকুমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে সেগুলো আমাকে বলা হলো। তো কি কি ডকুমেন্ট নিয়ে পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনার ভেরিফিকেশনের জন্য উপস্থিত হবেন তার লিস্টও আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাকে পুনরায় পাসপোর্ট সেবা এই পোর্টালের মাধ্যমে নতুন একটা ডেট নিতে হবে, অর্থাৎ দ্বিতীয় একটা ডেট নিতে হবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, আমরা যারা পাসপোর্ট আবেদন করি তারা হয়তো সবাই কম বেশি বিষয়টা জানি যে ১,৫০০ টাকা পাসপোর্টের জন্য অনলাইনে কাটাতে হয় এবং এর এগেনস্টে আমরা 3টি ডেট পাবো। অর্থাৎ এই 3 দিনের মধ্যে আমাদেরকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। পরবর্তী যে 2 দিন আমরা সময় পাচ্ছি এর জন্য কোনো ধরনের কোনো টাকা আমাদেরকে আর প্রদান করতে হবে না। শুধুমাত্র আমাদের ভেরিফিকেশনের ডেটকে রিশিডিউল করে নতুন একটা ডেট আমাদেরকে আবার নিতে হবে। তো আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। আমি সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি আমার নতুন ডেট পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে বুকিং করছি। এর জন্য কোনো টাকা আমাকে প্রদান করতে হবে না। তো সরাসরি আমরা চলে যাচ্ছি পোর্টালে। তো সরাসরি গুগলে আমরা লিখব পাসপোর্ট সেবা। প্রথম যে অপশনটা আসছে সেখানে আমরা ক্লিক করব। এটাকে আমরা কেটে দেব, দিয়ে বাঁদিকে 3 ডটে গিয়ে লগ ইন করে নেব। আপনার ইমেল আইডি ক্যাপিটাল লেটারে দিয়ে লগ ইন করে নেবেন। তো এই মুহূর্তে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করেছি। তো এখানে বাঁদিকে মাই অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে আমরা আমাদের পুরনো যে আবেদন সেই আবেদনকে খুঁজে নেব। মাই অ্যাপ্লিকেশন। তো প্রথমেই আমরা দেখছি অর্ডিনারি একটা অ্যাপ্লাই করা হয়েছে ৫/৪/২০২৬ তারিখে। পেমেন্ট সাকসেসও হয়েছে, কিন্তু ওই দিনে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তাই আমাদেরকে নতুন করে এই ভেরিফিকেশনের জন্য আমাদেরকে পুনরায় একটা ডেট রিশিডিউল করে নিতে হবে। তার জন্য ডান দিকে 3 ডটে যাচ্ছি, ভিউ ফর্ম। নিচে আমরা দেখছি এবার এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই কথাটি রয়েছে এবং আমার যে আগে আবেদন করেছি তার যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমেই আমাদেরকে নতুন দ্বিতীয় যে ডেট সেই ডেট নিতে হবে। কিন্তু এখানে মনে হচ্ছে পে অ্যান্ড শিডিউল বলা হচ্ছে, তাহলে পে করতে হবে কিনা। এক্ষেত্রে কোনো টাকা আমাদেরকে পে করতে হবে না। যে ১,৫০০ টাকা পে করেছি এর জন্য আমরা 3টি ডেট পাবো। এর জন্য কোনো টাকা আমাদেরকে পে করতে হবে না, শুধুমাত্র রিশিডিউল করে নিতে হবে আমাদেরকে ডেটটি। তো এই অপশনে আমরা চলে যাচ্ছি, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এখানে সিলেক্ট পিএসকে পাসপোর্ট সেবা কেন্দ্র এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার জন্য নির্ধারিত যে পাসপোর্ট সেবা কেন্দ্র নিকটবর্তী সেটাকে চয়েস করে নিচ্ছি। আর ইউ শিওর? ওকে। এবার দেখুন আমার পাসপোর্ট সেবা কেন্দ্রের এখানে ঠিকানা আমি চুজ করে নিয়েছি। এখানে আর্লিয়েস্ট ডেট দেওয়া হচ্ছে, নিকটতম ডেট আমাকে দেওয়া হচ্ছে 20/4/2026 তারিখে আপনি ডেট পাবেন। এই ডেটে আপনি নিতে চাইলে আপনি ডেট পাবেন। তো 20/4/2026 তারিখে আমি ডেট নেব না, আমি অন্য ডেট নিতে চাইছি। তাই এখানে ক্যালেন্ডারের মাধ্যমে নতুন ডেট আমি খুঁজে নেব। দেখুন এখানে নির্ধারিত ডেটগুলি রয়েছে 20, 21, 22, 23, 24 এই ডেটগুলি রয়েছে। এই ডেটগুলির মধ্যে আমাকে রিশিডিউল করে যে কোনো একটি ডেট নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি 21 তারিখ। দেখুন সঙ্গে সঙ্গে এখানে 21 তারিখ ক্যালেন্ডার থেকে আমি চুজ করে নিয়েছি। 21 তারিখ 21/4/2026 তারিখ। এবার নিচে এসে আমরা দেখব এখানে রয়েছে বুক অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করে আমরা এরপরে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ রিশিডিউল করে নতুন যে ডেট আমি দ্বিতীয় ডেটটি নিলাম সেটিকে বুক করে নেব। বুক অ্যাপয়েন্টমেন্ট। আর ইউ শিওর? ওকে।
এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এখানে দেওয়া হয়েছে, ইওর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন বুকড সাকসেসফুলি বুক করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নাম্বারও এখানে দেওয়া হয়েছে, বুক করা হয়েছে ওই ডেটে, সেটি এখানে বলা হচ্ছে। এবং নিচে এখানে অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউল, সেই শিডিউলের যে ডিটেলস এখানে দেওয়া হচ্ছে, নাম দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ, রিইস্যু অর্থাৎ আমার ক্ষেত্রে রিইস্যু ছিল এই পাসপোর্ট, নর্মাল টাইপ, এবং পাসপোর্ট সেবা কেন্দ্রের এখানে নাম, এবং সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ডেট, নতুন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমি নিলাম সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছে এবং এখানে টাইম দেওয়া হয়েছে, আর অ্যাপয়েন্টমেন্টের আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে প্রথম ডেট মিস হলে দ্বিতীয় ডেট যেটা রিশিডিউল করে নেওয়া হয় তার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, শুধুমাত্র ডেটটিকে রিশিডিউল করে নিতে হয়। সেটি সরাসরি আমি দেখালাম। এরপরে আমি কি কি ডকুমেন্ট নিয়ে আমাদেরকে হাজির হতে হবে যাতে করে আর কোনো ডেট মিস না হয়, তো সেই লিস্টে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজে লাগবে। দেখুন এখানে টেন্টেটিভ লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের জন্য টেন্টেটিভ কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং সেই সঙ্গে গুড কোয়ালিটি 1 কপি জেরক্স, খুব ভালোভাবে জেরক্স যেন ওঠে সেই রকম নিয়ে যেতে বলা হচ্ছে। তো পরপর আমরা দেখে নিই ডকুমেন্টগুলো কি কি বলা হচ্ছে। 1 নম্বর বলা হচ্ছে ভেরিফাইড ই আধার কার্ড অফ কারেন্ট ডেট, অর্থাৎ যে ডেটে আপনি দ্বিতীয় ভেরিফিকেশনের জন্য যাচ্ছেন বা প্রথম ভেরিফিকেশনের জন্য যাচ্ছেন সেই ডেটে না হলে তার আগের ডেটে, অর্থাৎ কারেন্ট ডেট এখানে বলা হচ্ছে, এই কারেন্ট ডেটে আপনার যে আধার কার্ডের ই ভেরিফাইড কপি যে কোনো কম্পিউটার সেন্টার থেকে বার করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সরাসরি জেরক্স করে নিয়ে গেলেন, এই জেরক্স ওখানে ভ্যালিড হবে না। এটা আমার ক্ষেত্রেও একটি অভিজ্ঞতা ঘটেছে। আমি কিন্তু আমার আধার কার্ডের জেরক্স নিয়ে গিয়েছিলাম, ওখানে বলা হচ্ছে আধার কার্ড আপনার জেরক্স চলবে না, আপনাকে কম্পিউটার সেন্টার থেকে হয় আজকের ডেটে কিংবা গতকাল বা পরশু অর্থাৎ কারেন্ট ডেটে আপনাকে ই ভেরিফাইড আধার কার্ডের কপি বার করে নিয়ে আসতে হবে। কিংবা যদি আপনার কাছে পিভিসি আধার কার্ড অর্থাৎ প্লাস্টিক, যেটা এটিএম কার্ড বা প্যান কার্ডের মতো নতুন যে আধার কার্ড, পিভিসি আধার কার্ড, এই আধার কার্ড যদি থাকে তাহলে ই ভেরিফাইড আধার কার্ড না হলেও হবে। কিন্তু যদি পিভিসি কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার কার্ডের ই ভেরিফাইড কপি কম্পিউটার সেন্টার থেকে কারেন্ট ডেটের বার করে নিয়ে আসতে হবে। 2 নম্বর বলা হচ্ছে প্যান কার্ডের জেরক্স এবং অরিজিনাল প্যান কার্ড, ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল ভোটার কার্ড। আর এখানে 4 নম্বরে বলা হচ্ছে 10th পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিটেড কথা বলা হচ্ছে না, সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট, সেখানে ডেট অফ বার্থটিকে মিলিয়ে দেখা হবে। 5 নম্বরে বলা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনি যতদূর পড়াশোনা করেছেন তার হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, পাস করা কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে যাতে করে প্রমাণ হয় আপনি কতদূর পড়াশোনা করেছেন। এবার রিনিউয়াল কেসের ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে রিনিউয়াল ছিল, রিনিউয়ালের ক্ষেত্রে পাসপোর্ট যদি পুনরায় আবার রিনিউয়াল করতে হয় তার জন্য পূর্বের যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের প্রথম 2টি পাতা এবং শেষ 2টি পাতা, এখানে বলা হচ্ছে ফার্স্ট 2 অ্যান্ড লাস্ট 2 পেজ, 2টি করে পেজের জেরক্স নিয়ে যেতে বলা হচ্ছে, প্রথম 2টি পাতার জেরক্স এবং শেষ 2টি পাতার জেরক্স। কোন ক্ষেত্রে না, রিনিউয়ালের ক্ষেত্রে, নতুন করে পাসপোর্ট আবার করার ক্ষেত্রে এটা নিয়ে যেতে বলা হচ্ছে। যদি সরকারি চাকরি করি তাহলে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, যেমন আমার ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছি, তো আমার সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে আমাকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই মর্মে যে আমার নামে যদি পাসপোর্ট ইস্যু হয় তাহলে এই আধিকারিক বা কর্তৃপক্ষের কোনো অবজেকশন বা কোনো বাধা নেই যদি আমার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা হয়, এরকম একটি এনওসি সার্টিফিকেট আপনার আধিকারিকের কাছ থেকে নিয়ে যেতে হবে। মাইনরের ক্ষেত্রে, মাইনর যদি হয়, নাবালক যদি হয়, তাহলে সেক্ষেত্রে অ্যানেক্সার ডি ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে বলা হচ্ছে। আর বিলো 4 ইয়ার্স, 4 বছরের নিচে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে যদি এরকম কেউ পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড ওয়ালা ফটো নিয়ে যেতে বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে? 4 বছরের নিচে যদি কোনো ছেলে মেয়ের পাসপোর্ট করা হয় তার ক্ষেত্রে। আর 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মাইনর যদি হয়, নাবালকের ক্ষেত্রে কি নিয়ে যেতে বলা হচ্ছে, প্যারেন্টের ডকুমেন্ট, মা বাবার দুজনেরই ডকুমেন্ট এবং বোধ দুজনকেই ওখানে উপস্থিত থাকতে বলা হচ্ছে। সেই জন্য 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্যারেন্টস ডকুমেন্টস, অর্থাৎ মা বাবার যে সমস্ত ডকুমেন্ট সেইগুলো, এবং বলা হচ্ছে বোথ প্যারেন্টস প্রেজেন্টস, অর্থাৎ প্রত্যেক প্যারেন্টকে, মা বাবাকে কম্পালসারি পাসপোর্ট সেবা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আর যদি হারিয়ে যায় পাসপোর্ট তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে লস্ট পাসপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানেক্সার এফ যে ফর্ম রয়েছে সেই অ্যানেক্সার ফর্ম এফ কে ফিল আপ করে নিয়ে যেতে বলা হচ্ছে এবং সেই সঙ্গে থানার জিডি কপি নিয়ে যেতে বলা হচ্ছে। জেনারেল ডায়েরির কপি যদি পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে অ্যানেক্সার এফ এবং থানার জেনারেল ডায়েরি করে নিয়ে যেতে বলা হচ্ছে। তাহলে পাসপোর্টের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যদি সরাসরি যাওয়া যায় তাহলে আর কোনো ক্ষেত্রেই রিজেক্ট হবে না, প্রথম ডেটেই এই ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম।
আশা করি অনেকের ভিডিওটি কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।